2 সেখানে হাসানুল হক ইনু সাহেবের মামলায় চার্জ গঠনের যে আদেশ হয়েছিল আগে, সেই চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে তারা একটা রিভিউ পিটিশন দাখিল করেছিলেন। গত বৃহস্পতিবারের দিন সেই আবেদনটা আদালতে শুনানির জন্য নির্ধারিত ছিল। সেই দিন আসামি পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় সেটা আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে। আসামি পক্ষ তাদের যুক্তিতর্ক তুলে ধরেছেন, প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আমাদের যুক্তিতর্ক তুলে ধরেছি এবং আমরা বিশেষভাবে আদালতের কাছে যে বক্তব্যটা রেখেছি সেটা হচ্ছে যে চার্জ গঠনের আদেশ যেটা হয়েছে, প্রাইমা ফেসি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে সেগুলোর ভিত্তিতেই চার্জ গঠন করা হয়েছে। তারা এই প্রত্যেকটা এভিডেন্সের গুণগত মান নিয়ে আর্গুমেন্ট করার চেষ্টা করেছেন। ট্রাইব্যুনাল বলেছেন চার্জ গঠনের সময় সাক্ষ্য প্রমাণের গুণগত বিশ্লেষণ করার সুযোগ নেই, কারণ এটা একটা পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে, ট্রায়ালের মাধ্যমেই কেবলমাত্র সেটা করা সম্ভব। সেই কারণে তাদের চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন। সেই রিভিউ পিটিশনে তারা 3টি মারাত্মক কমেন্ট করেছিলেন বা স্টেটমেন্ট লিখেছিলেন, যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি। একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা, অর্ডিন্যান্স জারির ক্ষমতা, সেটাকে তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তারা এই সমস্ত কথা বলার মাধ্যমে প্রকৃত অর্থে জুলাই আগস্টে যে গণহত্যায় তাদের সম্পৃক্ততা সেইগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। আদালত সেগুলো আমলে নিয়েছেন এবং তারা বলেছেন যে এই তাদের যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলোর ব্যাপারে আদালত তার অবজারভেশন, তার পর্যবেক্ষণ, তার আদেশের মধ্যে এটা থাকবে। আজকে সেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে আমাদের যে সূচনা বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট সেটা উপস্থাপন করা হয়েছে আদালতে। আগামীকাল থেকে তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। ইনশাল্লাহ আগামীকাল প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। থ্যাংক ইউ। বিচার প্রক্রিয়া নিয়ে যেগুলো ক্রিটিসিজমের আইনসম্মত সংজ্ঞা আছে, উপায় আছে, সেগুলো অবশ্যই করা যাবে, কিন্তু কোনো বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা, যে রাষ্ট্রের ভিত্তি আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আরেকটি বাংলাদেশ। সেই মহান অর্জন, যে অর্জনের পেছনে 1400 মানুষের রক্তদান আছে, 25,000-এর মতো মানুষের অঙ্গহানি আছে, অজস্র মানুষের চোখের পানি ঝরেছে, অনেকে কারাবরণ করেছেন, আদারওয়াইজ নিপীড়িত হয়েছেন। সেই মহান একটি অভ্যুত্থান বা বিপ্লবকে সো কল্ড বলা, এটা ধৃষ্টতা, এটা আদালত অবমাননা, এটা রাষ্ট্রদ্রোহিতা। এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোনো আসামির নেই। এই আদালত যেখানে বিচার অনুষ্ঠিত হচ্ছে, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অধীনে প্রতিষ্ঠিত একটা আদালত। এই ট্রাইব্যুনালের যে আইন, সেটা 1973 সালে স্পেশাল একটা আইন, ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973, এটা সংবিধান দ্বারা সুরক্ষিত। এই বিপ্লবকে, এই আন্দোলনকে, এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোনো আসামির নাই। সেটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা হবে। আইনের পরিকাঠামোর মধ্য দিয়ে তার যে সমস্ত রাইটস আছে সেগুলো তিনি পাবেন। এই আইনের পরিকাঠামোর মধ্যে তিনি সাক্ষ্য, তার পক্ষের যে সাক্ষ্য আছে সেটা উপস্থাপনের সুযোগ পাবেন। প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভুল ত্রুটিগুলো চ্যালেঞ্জ করতে পারবেন, সেগুলোর ব্যাপারে তাদের কাউন্টার আর্গুমেন্ট তারা দিতে পারবেন। কিন্তু আইনকে চ্যালেঞ্জ করা, বিপ্লবকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনো অথরিটি কোনো আসামির নেই, বাংলাদেশের কোনো নাগরিকের নেই। আপনি তো এই প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন, সেটা কি গ্রহণ করেছে? আদালত বলেছেন যে না, এই মুহূর্তে কন্টেম্পট আমরা না করলেও তাদের এই কমেন্টগুলোর ব্যাপারে আমাদের অবজারভেশন আমাদের আদেশের মধ্যে থাকবে। এটা হচ্ছে যে এইখানে হাসানুল হক ইরু এবং মাহবুবুল আলম হানিফকে আমরা দেখেছি আলাদা আলাদা মামলায় তাদের বিচারিক প্রক্রিয়া অলরেডি অনেক বেরিয়ে গেল, কিন্তু আরও যারা অনেকেই আছে, আপনারা আগে বলছিলেন যে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা মামলায় যেতে পারেন, সেই বিষয়ে একটু আপডেট জানতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে এই শেখ হাসিনার দেশে ফেরানো নিয়ে আমরা শুনছি যে ভারতকে একটা চিঠি দেওয়া হয়েছে, ভারতও মন্তব্য করেছে, কিন্তু কোনো রেড নোটিশ এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম না। এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের জবাবে আসছি। এই সপ্তাহে আরও বেশ কিছু তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে বলে আমরা আশা করছি। সুতরাং ব্যক্তিগতভাবে যে সমস্ত যারা টপ কমান্ডার ছিলেন তাদের মামলাগুলো যেগুলো তদন্ত শেষ হয়েছে, এই সপ্তাহে আমরা আশা করছি
কয়েকটি তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আদালতে দাখিল হবে। আর দ্বিতীয় যেটা বললেন, ভারতের কাছে অপরাধীর প্রত্যার্পণের ব্যাপারে যে বাংলাদেশের রিকোয়েস্ট সেটা করা হয়েছে। রেড নোটিশ অন্য জিনিস, রেড নোটিশ করে ইন্টারপোল, কিন্তু বাংলাদেশ যেটা করছে সেটা ভারতের সাথে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তির আলোকে তাদেরকে ফেরতের জন্য রিকোয়েস্ট করেছে। ভারত সরকার বলেছে তারা এটা পর্যালোচনা করছেন। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে, এবং একটা সময় যখন সফল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে পেছনে কী কী তৎপরতা ছিল।